শেখ হাসিনার পুনর্বাসনের চেষ্টা যে কোনো মূল্যে রুখে দিতে চেয়েছে তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান এবং মামুনুল হক, এছাড়া বিএনপি জামাত গোষ্ঠী। কারণ আমার কথা হচ্ছে, তারা এখানে মূলা হিসেবে ঝুলানো মানে গণমাধ্যমকে রীতিমতো দায়ী করে বলছেন যে গণমাধ্যম এটাকে প্রচার করে নাকি আরো প্রমোট করতেছে, এটা নাকি আদালতের নির্দেশ অমান্য করার শামিল। আপনার কি মনে হয় বাংলাদেশের সবাই কি প্রপার আদালতের নির্দেশনা মানছে? ধন্যবাদ সাব্বির তোমাকে। প্রপার আদালতের নির্দেশনা মানছে কিনা, আসলে আদালতই প্রপার নির্দেশনা দিচ্ছে কিনা, বা আদালত এই মুহূর্তে কার পারপাস সার্ভ করছে। কারণ আদালতের অবস্থা তো আদালত নাই। আগে এক সময় ঠিক আছে আমরা ধরে নিলাম শেখ হাসিনা খুব খারাপ ছিল, আওয়ামী লীগের গভর্নমেন্টের আমল খুব খারাপ ছিল, কিন্তু আওয়ামী গভর্নমেন্টের তো বার কাউন্সিলের নির্বাচনগুলো একদম নিরপেক্ষ হইতো। আদালতের যেসব বিচারক নিয়োগ দেওয়া হইতো সেগুলো তোমার পরীক্ষা এবং তোমার যোগ্যতার ভিত্তিতে দেওয়া হইতো। এখন কোত্থেকে? এখন তো আদালতের যেসব বিচারক নিয়োগ দেওয়া হয়েছে এরা এমন গ্রেডের যে তাদের মানে এই মুহূর্তে যারা বিচারক আছে এইটাও সুপারসিড করা হয়েছে। মানে তাদের আগে ধরো আরো 12টা সারি ছিল যারা বিচারক হইতে, ওই সমস্ত লোক রাখা হয়নি নিচের থেকে, মানে যার কোনো জ্ঞানই নাই তারে আইনা জ্ঞান পাপি করে দেওয়া হয়েছে। ধরো এখন আমারে নিয়ে যায় যদি আদালতের বিচারক নিয়োগ দেওয়া হয় তাহলে আমি কি বিচার করব? আমি তো বিচারের বহ বুঝবো। সুতরাং একদিকে আদালত, আরেকদিকে নির্বাচন, একতরফা নির্বাচন করছে বার কাউন্সিল সব। আগে তো আদালতের একজন বিচারক চিন্তা করতো যে ভাই বার কাউন্সিলের বারের লোকজন কি বলবে। এখন তো এমন একটা যে পুরো দলীয় ইয়ে দিয়া যে এখন আপনি বিচারক যা বলবেন বার কাউন্সিলও তা মানবে, বার কাউন্সিল যা বলবে বিচারক তা করতে হবে। অবস্থাটা তো এরকম দাঁড়াইছে। সুতরাং বিচারক কি বলবেন আর বিচারকের আইন কে মানে? কারণ আইনের শাসন থাকলে না আইন মানার কথা ছিল। এখন যে অবস্থা সারা বাংলাদেশে, এখানে কি তুমি বলতে পারো যে না সব কাজ যখন ঠিক চলছে? এই যে আজকে 2 বছর 2.5 বছর ধইরা হাজার হাজার আওয়ামী লীগের নেতা কর্মী জেলখানায় বন্দী, ওদের জামিনও পায় না, জামিন পাইলে আবার মুরগি চুরির মামলায় দেয়। এই কাহিনী তো এর আগে দেখি নাই। ঠিক আছে, পৃথিবীর সব দেশে তুমি অন্যায় করছো তোমার বিচার হবে, কিন্তু জামিন পাওয়ার অধিকারও তো আছে। এমন তো না বলে জামিন পাইলেই আপনি ভাগ্য যাবেন। তো আপনি এক কাজ করেন, সবাই জামিন দেন, বলেন যে এদের সবার পাসপোর্ট সিজ করা হইলো, ছবি এয়ারপোর্ট বর্ডারে দিয়ে রাখেন যে এরা দেশ থেকে বেরোতে পারবে না। সেটা করেন আপনি, জামিন তো দিতে হবে আপনার। আপনি জামিন দিবেন না, জেলখানার ভিতরে মরতেছে, কেউ জামিন পাইলে তারা আটকায় রাখতেছেন, পয়সা দিতে পারলে ছাড়তেছেন, না দিতে পারলে মুরগি চুরির মামলায়, হাঁস চুরির মামলায় এগুলো তো আবার ঢুকাইতেছেন। তো এটা কোন ধরনের? সেটাই তো হচ্ছে এখন বর্তমান সময়ে। ওইটাই বললাম যে এগুলা যেহেতু হচ্ছে, সুতরাং তুমি কিভাবে বলো যে দেশের মানুষ আইন মানে না? দেশে আইন আছে, দেশের মানুষ আইন মানছে না তো আমি এটা বলিনি। আমি বলছি জাহিদুর রহমান, প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা জাহিদুর রহমান, তিনি বলছেন গণমাধ্যমগুলো আইন মানছে না এবং গণমাধ্যমগুলো আদালতের নির্দেশনা মানছে না। আদালতের নির্দেশনাটা কি ছিল? আদালতের নির্দেশনা ছিল যে শেখ হাসিনার মানে বাইট বা শেখ হাসিনার কথা কিংবা ভাষণ সেটা প্রচার করা যাবে না। এখন ইন্ডিয়া আগে তো কথায় কথায় ইন্ডিয়াকে দোষ দিত, এখন তো আর ইন্ডিয়াকে দোষ দিতে পারছে না। এখন সরাসরি গণমাধ্যমকে ট্যাগ লাগানোর চেষ্টা করতেছে আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ। যেমন আমি আপনাদেরকে স্পষ্ট দেখাই, স্ক্রিনে দেখাই বিষয়টা। এই যে এখানে দেখেন কি আছে, যে নিষেধাজ্ঞা অমান্য করে মিডিয়াগুলো শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে তথ্য উপদেষ্টা। এখন আমার কথা হচ্ছে নিষেধাজ্ঞা অমান্য করে গণমাধ্যম শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে, নিষেধাজ্ঞা অমান্য করে আপনারাও তো সোন অ্যারেস্ট দিচ্ছেন বিএনপিরা। এক তো সোন অ্যারেস্ট দিচ্ছে, আর দ্বিতীয়ত হচ্ছে যে ও তো গর্ধব, ও এখনো বুঝেই না যে মিডিয়া চালাইতেছে কেমন। মিডিয়া কি করতেছে দেখো, মিডিয়া করতেছে কি, ধরো একটা নিউজ পাইছে শেখ হাসিনার, সে তোমারে বা আমারে কইতেছে ভাই এই নিউজ শেখ হাসিনার দেখেন তো একটু। তা আমরা দেখে পয়রা বুঝলাম যে আরে শালা এটা কঠিন নিউজ। সুতরাং আমরা কি করলাম, ফেসবুক সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দিলাম, 1 ঘন্টাতে এটা ভাইরাল। গণমাধ্যম কি করতে, সোশ্যাল মিডিয়াতে আছে লেখা, গণমাধ্যম ছাপতেছে, সূত্র সোশ্যাল মিডিয়া লেখা দিচ্ছে তো নিচে। শেখ হাসিনার একটা বক্তব্য ওয়ার্ল্ড মিডিয়াতে, সেটার কোট করে আইনা তারা দিচ্ছে। এখানে ভুল কি করতেছে তারা? সরাসরি তো ওরা ইন্টারভিউ নিয়ে কিছু প্রচার করতেছে না, ওরা তো বিভিন্ন মিডিয়ার
তথ্যপত্রগুলো আইনা দেখাচ্ছে। আর গণমাধ্যমের প্রেশার কেন করবে? গণমাধ্যম কি? গণমাধ্যম তো হচ্ছে যে একটা জাতির দ্বিতীয় বা তৃতীয় মেরুদণ্ড। দর্পণ, চতুর্থ মেরুদণ্ড। হ্যাঁ, তো এই মেরুদণ্ড, তারা তো সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা বলতে হবে। আপনারা তো চাপ দিয়ে তখন হত্যা, খুন, রাজহানি এগুলো বন্ধই করে রাখছেন। এগুলার কোনো নিউজ আসে না। ধর্ষণ, খুন, হত্যা এগুলার নিউজ করতে পারবেন না, বলেই দিছেন আপনারা। আবার যদি করেনও তাইলে আবার পিড়ে মাইরে আপনাদের ওই নিউজ আবার আপনাদের উঠাই নিতে বাধ্য করতেছে। তো আপনারা এইটা কি স্বাধীন গণমাধ্যম? একবার বলবেন যে আপনাদের সময় স্বাধীন, আরেকবার বলবেন যে না এটা দিতে পারবেন না। কেন ভাই? স্বাধীন হলে দিতে পারবেন না কেন? এই যে পার্বত্য চট্টগ্রামে গত 3 দিন আগে 3টা ছেলে শর্ট ডেড হইল, কাহিনীটা কি? সেখানে 13 জন আরো সেনা কর্মকর্তা সহ সিপাহীরা যে গায়েব হয়ে গেল, 13 জন কোথায়? এদের আনতেছেন না কেন? এরা কোথায় গেছে? এই নিউজটুকু সংবাদপত্রে আসলো না কেন? সেটা কি একবারও বলছে? সেটা তো বলে না। এই যে এত চুরিদারি করতেছেন, এগুলোর সংবাদ প্রকাশ করতে দিতেছেন না আপনারা। সোশ্যাল মিডিয়ার যুগ, এখন সোশ্যাল মিডিয়ায় চলে আসতেছে। এদিকে আরেকটা নিউজ এসেছে, মামুনুল হক বলেছেন যে শেখ হাসিনার পুনর্বাসনের অপচেষ্টা যে কোনো মূল্যে রুখে দিতে হবে। মামুনুল হক, বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? তারা রুখে দিবে নাকি শুনলাম? শেখ হাসিনার পুনর্বাসন রুখে দিবে কিভাবে? কিভাবে রুখবে মামুনুল হক? শেখ হাসিনা কি মামুনুল হকের মতো পাকিস্তানি বীজ নাকি? পাকিস্তানি বীজারা এসে দেশের ভিতরে কথা বলতে পারবে, পাকিস্তানি বীজ এসে দেশের ভিতরে সব করতে পারবে, শুধু শেখ হাসিনা পারবে না এইটা। এবং তুমি সম্ভবত পাইছো কিনা জানি না, তুমি চাইলে আমি তোমার একটা ভিডিও পাঠাইতারি যে পাইক্কা এ মামুনুল হকদের বীজ, মানে পাইক্কাদের বীজ যে কত খারাপ, এরা যে কি করতেছে। গতকাল বাংলাদেশেই এই ঘটনা ঘটছে। কি কি ঘটনা? এটা হচ্ছে যে একটা ইয়েতে কি বলে গাড়ি, ঢাকা ইউনিভার্সিটির কাছে একটা গাড়ি কার দিয়া ঢাকা ইউনিভার্সিটি একটা ছেলেকে ধাক্কা দিচ্ছে, সাইকেল সহ টাইনে নিয়েছে, রং সাইডে ছিল সে পাইক্কা। সে নাইমা মা বোন তুলে গালাগালি করতেছে এই পাইক্কা, বাংলাদেশে বৈশা বাংলাদেশের পোলা পাইন্ড। আমি তোমার ভিডিওটা দিয়েছি, তুমি চাইলে ওইটা হোয়াটসঅ্যাপ থেকে হ্যাঁ, আমি অবশ্যই সেটা জনগণকে দেখাবো। কিন্তু আমি আরেকটা বিষয় নিয়ে আপনার সঙ্গে একটু খোলামেলা আলোচনা করতে চাই। পাকিস্তানের গিলগিট বাল্টিস্তান, বেলুচিস্তান এবং কাশ্মীরে একযোগে আন্দোলন শুরু হয়েছে। তারা সবাই আলাদা আলাদা রাষ্ট্র গঠন করার ব্যাপারে আন্দোলন করছে, জনগণের আন্দোলন। বিশেষ করে আজাদ কাশ্মীর বা পাকিস্তান অধিকৃত কাশ্মীর যেটা, সেখানে কিন্তু ইতিমধ্যে, হ্যাঁ, সেখানে ওই যে রাওয়ালকোট নাম করে জায়গাটাতে, সেটা কিন্তু ইতিমধ্যে কিন্তু সেখানে কিন্তু তীব্র গণ আন্দোলন শুরু হয়ে গেছে। তারা আলাদা একটা রাষ্ট্র গঠন করতে চায়। এখন এই মুহূর্তে পাকিস্তান এমন ভাবে নিজেদের পেটের ব্যথায় নিজেরা আক্রান্ত, এরা কিন্তু বাংলাদেশের এই বাংলু মোমেন্ট, এই বাংলাদেশের এই ধরনের পাটপাতদেরকে ফাইন্যান্স করতে পারছে না বা করছে না। ঠিক এই সময় শেষ করি, ঠিক এই সময় আমাদের ইনকিলাব অর্থাৎ হাজি মঞ্চ, মানে হাদি মঞ্চ, এই ইনকিলাব কালচারাল সেন্টারের দায়িত্ব থেকে জুমা আর কিন্তু যে জাবের কিন্তু পদত্যাগ করছে। মানে ওদের হাদি টাদি সিরামেরা শেষ, এখন ওরা পদত্যাগ করতেছে। কেন? কারণ পাকিস্তান ওদেরকে এখন টাকা দিতে পারবে না, কারণ টাকার ইনকিলাব কালচারাল সেন্টারে ঢুকবে না। পাকিস্তান তো নিজেই না খেয়ে মরবে দুদিন পরে। কারণ কাশ্মীর যদি আলাদা হয়ে যায়, বেলুচিস্তান যদি আলাদা হয়ে যায়, গিলগিট বাল্টিস্তান যদি আলাদা হয়ে যায়, ওদের তো ম্যাক্সিমাম খনিজ সম্পদই থাকবে না, আবার হচ্ছে পরিশ্রমী জনবল থাকবে না। ওরা তো নিজেরাই তো না খেয়ে মরবে 2 দিন পর। ওরা বাংলাদেশকে সহযোগিতা করবে? করবে না। এই যে চান্সটা বুঝে ওরা কিন্তু পদত্যাগ করে ফেলছে। বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? পাকিস্তানের অবস্থাটা অনেকটা ইরানের মতো। ইরান মাইর খাইতে থেকে তার মাজা ভাঙিয়া যাইতেছিল, কিন্তু এরপরে ইরান পয়সা দিতেছিল হুতি, হামাস এদেরকে বিভিন্ন জায়গায়। ঠিক পাইক্যাদেরও চতুর্দিকে তাদের এত ব্যথা, মানে ওদের সর্বঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়। এরপরও তাদের সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু থামে না। এরা, তুমি বলতেছো টাকা দিতে পারবে না, কিন্তু আমি বলবো যে 1000 কোটি টাকা এখনো আসতেছে। চট্টগ্রাম বন্দর থেকে 25টা কন্টেইনার গায়েব হয়ে গেছে, কেউ জানে না কোথায় গেছে। আর এগুলো সব আসছিল গত তোমার 25 মার্চ মাসে। চাইনিজ একটা শিপে আসছিল এই কন্টেইনার গুলো।
এগুলোতে এমন কি ছিল বা না ছিল বা কার, এগুলো কেউ জানতো না। এগুলা একরকম রেড সিগন্যাল দিয়ে বন্ধ করে দিয়েছিল। সেই কন্টেনারে গায়েব, কেউ বলতে পারে না এখন ওই কন্টেনার কই। সন্দেহাতীত ভাবে এইখানেই আছে অস্ত্র শস্ত্র ছিল, যেটা পাইকারা পাঠাইছিল চাইনিজ জাহাজে, যাতে এইখান থেকে সন্ত্রাসী কর্মকাণ্ড দিয়া ইন্ডিয়ারে অস্থিতিশীল করা যায়। তার মানে পাইকারা তখন কি দেখাবে জানো, যে ওই দেখেন আমাদের তো এখন যুদ্ধ চলতেছে ইন্ডিয়ার সাথে, কারণ বাংলাদেশে দিয়ে করাবে এটা। এদের কাহিনীটা বলি তাহলে আরো ভালো বুঝবা। হ্যাঁ, এই যে বলুচিস্তানের যে স্বাধীনতাকামী সংগ্রাম চলে, ওখানে যতবারই এই সংগ্রাম হয়, তখনই পাইকারা করে কি কিছু ওই সন্ত্রাসী সংগঠন, যেমন ওদের যে মুজাহিদি সংগঠন এদের যায় বোমা টোমা মাইরা দেয়। আর ওখানে যে ওরা বুঝায় যে আমরা মুসলমান, তোমরা মুসলমান, সবাই মুসলমান, খবরদার আমাদের মধ্যে ভাঙন রটাইতেছে অন্যরা, ইহুদিরা, তোমরা এখানে যাইও না, তোমাদের ছেলে মেয়েরা ধর্ষিত হয়েছে, মারছে টারছে, এগুলো বললো না, কারণ এগুলো কইলেই মুসলমানদের ক্ষতি। হ্যাঁ, এই ভিডিওটা আমি এই দিকে আসছি, আমার গায়ে উঠতেছে, আমার গায়ে থুতু দিছে, আমার গায়ে থুতু দিছে, আমার গায়ে I am a media. Press. আচ্ছা No media, I'm Muslim. আমি তো মুসলিম। Okay, no video. কি হয়েছে, উনি গায়ে হাত দিছে, গাড়িটা ধাক্কা কি করছে ভাই, উনি কি করছে? উনি রং চালাইছে, সাইকেল লাগে বাজায় দিছে, বাজায় দেওয়ার পরে উনি আবার সাইকেল গাড়িতে ঠেলা লয়ে যেতেছে। এটা আটকা নেই ভাই, আরে এটা আটকান, গাড়িটা আটকান। আচ্ছা Why you take video? Madam sir, why you take video? Why? Why take video? Take video. গায়ে দিলেন গেল, গায়ে দিলেন Why কেন, take video? গায়ে দিলেন গেল, গায়ে দিল কেন, গায়ে হাত দিলেন কেন, কেন ওনার গায়ে হাত? ওর গালিটা শুনছে, বাহ, গাড়ি থেকে বাহ। বাইরে কি কইতেছে? হ্যাঁ, পাকিস্তানি নাগরিক বাংলাদেশের মাটিতে বাংলাদেশের সাধারণ জনগণকে মা বাপ তুলে গালি দিচ্ছে। সুন্দর। গালি দিচ্ছে। ওদের জুলাইরে সিডিআই করতে মন চাচ্ছে এখন আমার, মা দাচ্চোদের বাচ্চাগুলারে। ওদের এই হেডার সিডিআই, ওদের হেডার জুলাই আজকে বাংলাদেশকে কোন জায়গায় নিয়ে গেছে। আজকে ওরা এসে আমাদের বাপ মা তুলে, মা বোন তুলে কেন গালিগালাজ করবে? এগুলো প্রত্যেকটা হাদির অনুসারী, তো এই জন্যই। তো আমরা যে কথায় ছিলাম, যে ওরা তখন এই পাঠায় একদম পিওকে, যেটা পাকিস্তান অকুপাইড কাশ্মীর, সেইখানেও তারা সেম কাহিনী করছে। আর আজকে দেখো এখন, মানে এটা বলে না যে আল্লাহর মায়ের বুঝের বাইরে, এটা কথা আছে না, আজকে সেই পাকিস্তান অকুপাইড কাশ্মীরের নেতারা বলতেছে ভারতের কাছে আবেদন জানাচ্ছে যে আমাদের সহযোগিতা করো, আমরা স্বাধীনতা চাই। চিল্লে চিল্লে মিছিল হইতেছে। পাইকাদের এখন এগুলো সবগুলোতে দেশের লোকের তো চোখ সরাইতে হবে। ওরা যেই কারণে বাংলাদেশে একটা গন্ডগোল লাগাবে, যাতে এই গন্ডগোলটা ইন্ডিয়া পর্যন্ত যায়, ওরা ওদের লোকজনদের বুঝাইতে পারবে আমরা এখন যুদ্ধ অবস্থায় আছি, সুতরাং সাবধান থাকো। তো ওই 25টা গিয়ে কোথায় গেল, এগুলা কোথায় গেল? এগুলো তো কেউ জানে না যে এই 25 কন্টেনার যে অস্ত্র, এই অস্ত্রগুলো কোথায় গেল, এই অস্ত্রগুলো তো কেউ জানে না। এই যে এই যে ঝুমার ইয়ের কথা বলতেছে, এটা আমি আর তোমার বলার দরকার নাই। তো গতকাল একটা পোস্ট দিছে জুলকার নায়ের সাহেব, বিশিষ্ট সাংবাদিক, ঝুমাদের বাবা। সে বলছে ঝুমা আর এরা সবাই পদত্যাগ করছে, কারণ হচ্ছে 50 কোটি টাকা হাদির নির্বাচনী ফান্ডের টাকা এবং হাদি ফাউন্ডেশনের টাকা মিলে 50 কোটি টাকায় দুইজনে তহবিল তসরুপ করে ফেলাইছে। এখন যখন বাকিরা হিসাব চাইতে ভাগ চাইতেছে, এখন ওনারা পদত্যাগ করে ফেলাইছে। কাহিনীটা হচ্ছে এখানে মূল কথা হচ্ছে পয়সা। ওরা পয়সা মাইরা এখন আমরা আর নাই। এখন ঝুমা দেখো না কয় যে আমি কি পোস্ট দিব, আমি পোস্ট দিলেই তো মানুষ হামলে পড়ে গালাগালি করতে। আপনাদের হামলে পড়বে না, গালাগালি করবে না, আপনাদেরকে আপনাদের সম্মান দেখাবে। ইভেন এই 50 কোটি টাকার লোভে কিন্তু ওরা হাদিকে হত্যা পর্যন্ত করিয়েছে। হাদি হত্যার সঙ্গে তো ঝুমা জড়িত। 50 কোটি টাকা এটা তো নরমাল, এটা তো অল্প টাকা, এর চেয়ে বেশি টাকা। হাদি হত্যার পিছনে জামাত জড়িত, এটা প্রথম থেকেই বলছি। মির্জা আব্বাস এটা জড়িতই জামাত, প্রফিটটা হয়েছে জামাতের, লাভ জামাতের। জামাতি হাদিরে মারছে, হাদিরে মাইরা দিয়া এই কাম করছে। সুতরাং এই হাদিরে মারার পেছনে হাদি কোথায় যায়, কি যায়, এগুলো সবকিছুই এই এনসিপি আর জামাত মিলেই করছে। জামাতের জামাই ওই যে এখন বলে না কেন, এখন বলে না কেন যে হাদি হত্যাকারী দুইটারে ফেরত দিতে কয় না কেন, বা এখন দাবি জানায় না কেন, ওরা ওখানে কি কি স্বীকার করছে কইতে কয় না কেন? ওরা তো দাবি জানাইতে পারে যে ওদের মিডিয়ার সামনে এনে বলতে বলো কে কারে খুন করাইছে। এটা এখন কিন্তু কয় না, চুপচাপ। কারণ হাদির ভাই
লন্ডনে চলে আইছে। হাদির বউয়ের কোনো খবর আছে? যে যার বিয়ে না। তার খবর নাই, পাড়াপড়শির ঘুম নাই। পাড়াপড়শির ঘুম নাই। হাদির বউ পোলার কোনো খবর আছে? কোনো খবর নেই। যেমন তোমার যে মুখ ধরে পানি বেচতে দিয়া কইছিল যে পানি লাগবে পানি, এটা যেমন নাটক সাজে ওরে স্নাইপার দিয়ে গুলি করাইয়া মারছে, এ সবই ভাই প্রমাণিত সত্য। কিন্তু বঙ্গুর জাত, আমরা তো বুঝলেও বুঝি না। ওরা হচ্ছে আমাদের নিজের বক্তব্য- ছাগল কুরবানি দিয়ে মানুষের বুঝাচ্ছে এই যে দেখো কাইটটা ভালাইছে। হ্যাঁ, ব্যাপারটা এরকম। এটা হচ্ছে কাহিনী। এখন এই যে কাহিনীটা চলতেছে, এই কাহিনীর উপর বেস করে এখন নতুন প্রজন্মের কি করা উচিত? এই সমস্ত গাদ্দারদেরকে কি করা উচিত? নতুন প্রজন্মের কি করা উচিতটা কি, যাদের মাথা বিক্রি করলো এরা? নতুন প্রজন্মের করা উচিত একটা, এই নতুন প্রজন্ম আর পুরান প্রজন্ম বলতে বুঝি না, এই জেনজি যারা গত 2 বছরে বিভিন্ন শিক্ষকদেরকে মেরে মেরা জুতার মালা গলায় দেওয়া হয়েছে না, তাদের উচিত এখন এদের মাইরা জুতার মালা গলায় দিয়া ঢাকা শহরে ঘুরানো, উল্লঙ্গ কইরা দিগম্বর কইরা ঘুরানো। যদি পারে এই জেনজি, তাহলে কমু যে তোদের মাথায় কি যে, তবে এদের মাথায় কি? সপ্তাহ অশিক্ষিত ফ্রি ফায়ার দেখা পোলা পায়। এটা ঠিক, অশিক্ষিত ফ্রি ফায়ার দেখা পোলাপেন। একটাও কি ভালোভাবে মানুষ হইছে? দেখো না, এই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হইতেছে, ওই যে তুমি ভিডিও গুলা দেখো, ছেলে মেয়ে গুলা, মাম্মি ড্যাডি ঘরের ছেলে মেয়ে, ওদের মুখের ভাষা কি খারাপ। ভৈরা দুমু, সিরা দুমু, অমুক দুমু, তমুক দুমু, এইসব ভাষা, মানে যেগুলা ভাষা তুমি একা শুনলেও তোমার কানে তালা লাগবে। তো এইসব জেনজি প্রজন্ম, এদের কাছ থেকে কি শিখবা? বরঞ্চ পুরা জেনজি প্রজন্মটাকে ইন্দুরের বিষ খাওয়া মাইরা ফেলা উচিত। অবশ্য তাতেও ভেজাল, ইন্দুরের বিষ তো ইন্দুরে খাইলেও মরে না। আর তুই শালারা কি? এটা ঠিক। বাংলাদেশে এখন খাদ্য পণ্যে যে পরিমাণ ভেজাল দেয়, তাতে করে ইন্দুরের বিষ ভালো আপনি আশা করেন কিভাবে? তার উপর মার্কিন খাদ্য চুক্তি তো খেয়াল করছেনই কি অবস্থা। হ্যাঁ, এই যে বললো না যে বেশি দামে মার্কিন গম আনতেছে, তার কারণ কি? কারণ মার্কিন গম বেশি দামে আনলে ওটার কোয়ালিটি ফুল, তুমি আমি খাইতে পারবো। সবচেয়ে মজার বিষয় কি জানো? পাকিস্তান থেকে চাউল আনতেছে অলরেডি, পাকিস্তান তো ইন্ডিয়া থেকে দেখো না, এই চাউলটা পাকিস্তান ইউরোপে পাঠাইছে, ইউরোপের কোনো দেশ নেয় নাই। কারণ এটাতে এমন কিছু কেমিক্যাল আছে যেটা শরীরের ক্ষতি, যার কারণে ইউরোপ নামতে দেয় নাই। সেই চাউলই নিয়ে এখন বাংলাদেশের কাছে ব্যস্ত আছে। তাহলে তো এই চাউল খাইলে তো বাংলাদেশের সাধারণ মানুষের শরীরে রোগ বাসা বাঁধবে। কারণ তুমি ইউরোপের কোন দেশে পাকিস্তানি চাউল পাবা না, মেড ইন পাকিস্তান চাউল নাই, কোন পাকিস্তানি চাউল নাই, কোন পাকিস্তানি প্রোডাক্ট পাইবা না। এই যে খাদ্যের বিষক্রিয়া, এইটার ব্যাপারে তো তাহলে সাধারণ জনগণের উচিত সোচ্চার হওয়া। আরেকটা মজার কাহিনী তোমারে বলি, সেটা হচ্ছে ইংল্যান্ডে ডোনার কাবাব চলে। ডোনার কাবাব অনেক ভাই বোন খায় ডোনার কাবাব। তো ডোনার কাবাবের যে ডোনারটা বানানো হয়, নর্মালি ডোনার কাবাব যেমন ফ্রান্সে বা ইউরোপে অন্যান্য জায়গায় দেখছি, এটা একটা পাখির মাংস, এগুলো আসলে বড় বড় ওট পাখি আছে না কতগুলো, ওইরকম পাখির মাংস দিয়ে করে এটাকে। এইখানে এটারে সেটা করে না, এইখানে করে কি তোমার গরুর চামড়া, খাসির চামড়া, কুত্তার চামড়া, মানে সমস্ত চামড়া নারী বুড়ি দিয়া এটারে বানায়, এটা খাওয়ায়। এটা নিয়ে মামলা হয়ে গেছে ফুড আলাদা ইংল্যান্ডে, এবং ওরা প্রায় 100 মিলিয়ন পাউন্ড জরিমানা করছে ওই কোম্পানিকে। সবচেয়ে বড় কোম্পানি যারা সাপ্লাই দেয়, এটা মুসলমান কোম্পানি এবং পাইক্কা কোম্পানি। বাহ, সুন্দর অবস্থা। এদের দিয়া এরা এই ডোনার বেচে সারা ইংল্যান্ডে, এখন মামলা হয়েছে, এখন মামলায় জরিমানাও খাইছে। তো এই হয়েছে তোমার পাইক্কা, যেই পাইক্কারা সারা পৃথিবীতে যায় পড়ালেখার নাম দিয়ে আইয়া চুরি চামারি করে, স্টুডেন্ট লোন ফুটা যায়। এখন বাংলাদেশ থেকে নাকি 4,500 বাঙালি যাবে পাকিস্তানে পড়ালেখা করতে, উচ্চ শিক্ষার্থে। উচ্চ শিক্ষা না, এগুলোর উর্দু শিখাবে, উর্দু শিখায়া বাংলাদেশে উর্দু যে পাকিস্তানের দেশে, যেই দেশে ভালো কোনো স্কুল কলেজই নাই, যেই দেশে মাইয়াদের পড়াই নিষিদ্ধ, সেই দেশে নাকি আমাদের দেশ থেকে যাবে উচ্চ শিক্ষা গ্রহণ করতে। আবার আজকে যে সালাউদ্দিনের অবস্থা দেখছো, আমাদের শিলং সালাউদ্দিন, উনি পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করছেন, কি চাইছেন? নগর নিরাপত্তায় ওনাদের পরামর্শ। উনি যখন ওখানে মিটিং করেন তখন অলরেডি পাকিস্তানে
বিভিন্ন শহরে বোমা বিস্ফোরণে 40 জন সেনা এবং পাবলিক সেনা কর্মকর্তা এবং পুলিশ মারা গেছে বিভিন্ন অঞ্চলে ওনাদের। এমন লোকের শহরে কাছে গেছে। তাহলে ওনারা কি এমন নিরাপত্তা বুদ্ধি দিবে? হ্যাঁ, এমন লোকের কাছে গেছে নিরাপত্তা চাইতে, সে তার নিজের বাড়িতে ঠিক মতো নিরাপত্তা নাই। হ্যাঁ, তুই নিরাপত্তার পরামর্শ চাইলে তুই ইউরোপ থেকে চা, ইউরোপিয়ান ইউনিয়নের কাছে বলছো ওরা কেমনি নিরাপদ করে।